দুঃসময়ে যারা খবর নিয়েছে, বিশেষ করে আপনি দুঃসময়ে যারা খবর নিতেন ওই কথাগুলো বেশি মনে পড়ে এখন। আর মানে কোনো দাগ কাটার মতো অবস্থা গুলো আর আর মনে পড়ে না আর কি। একবার ভাই, নিজে একাডেমিক যে শিক্ষাগত যোগ্যতা আপনি যেটি বললেন যে আপনি যদি পড়ালেখা করেন হয়তো ভাইদেরকে পড়ালেখা করানোটা একটু ব্যাঘাত বা ব্যাহত হতো। ভাইদের কথা চিন্তা করে, ভাই বোনদের কথা চিন্তা করে নিজের শিক্ষাগত যোগ্যতাটাকে বেশি দূর এগিয়ে নেননি, স্টপ করে দিয়ে নিজে কর্ম, দোকানের হাল ধরেছেন, ব্যবসার হাল ধরেছেন। এরপরে ভাইদেরকে পড়ালেখা করেছেন, সবাই একদম শিক্ষাগত দিক থেকেও অবস্থা সম্পূর্ণ, আর্থিক দিক থেকেও অবস্থা সম্পূর্ণ। এই যে নিজেদের পড়ালেখাতে আগান নাই, ভাইরা এখন যখন প্রতিষ্ঠিত হয়েছে বা তারা মানে গ্রাজুয়েট হয়েছে, ভালো পড়ালেখা করেছে, আপনি যে পড়েন নাই বা আপনি যে ভালো মাস্টার ডিগ্রি পাস করেন নাই, সেটা কি এখন আপনার মধ্যে বেদনা দেয়, নাকি এটা দেখে ওইটাকে আপনি মোটামুটি না তৃপ্তি অনুভব করেন? না, মোটেও না। আমি খুবই তৃপ্ত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ ওই যে একাডেমিক লেখাপড়া আমার একটু কম থাকলেও আল্লাহ কোনো দিকে অপূর্ণাঙ্গ রাখে নাই। এবং ভাইয়েরা যেখানে সফল হয়েছে, লেখাপড়া করেছে, সবকিছু মিলিয়ে তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে, এই সাপোর্ট সবকিছু মিলিয়ে আমি সবসময় সুখী এবং সবসময় হ্যাপি থাকি। কোনো দিক থেকে আমি অসুখী নই এবং সব দিক থেকে আমার কাছে এটা ভালো লাগে যে আমি যে লেখাপড়া আমি কম করেছি, এটা আমার কাছে মনে হয় না। না তবে আপনি কিন্তু তুখুর একজন বক্তা। আপনি যখন গ্রামে আমাদের এই ফটিকছড়িতে যখন বক্তব্য দিতেন, বক্তৃতার মঞ্চে যখন দাঁড়াতেন, আপনি যে স্বল্প শিক্ষিত একজন লোক সেটা কিন্তু অনেকে বুঝতে পারতেন না। আপনি যদি ধর্মীয় দিক থেকে বক্তব্য দিতেন বা রাজনৈতিক দিক থেকেও বক্তব্য দিতেন, দুই দিক থেকে সমান তালে আপনি মোটামুটি পারদর্শী ছিলেন। সেটি কিভাবে রপ্ত করলেন আপনি? না, এটা তো প্রথমে বলবো যে সংগঠনের কৃতিত্ব, সংগঠনের টিসিটিএস গুলো আমরা পেয়েছি, এটা একটা বিষয় ছিল। আপনি দেখেছেন মাওলানা হাবিব সাহেবের নির্বাচনের সময়ও যথেষ্ট বক্তব্য আমাকে দিতে হয়েছে। তারপর জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনেও যথেষ্ট বক্তব্য আমাকে দিতে হয়েছে। বিশেষ করে 96 ইলেকশনে জাহাঙ্গীর চৌধুরীর নির্বাচনেও যথেষ্ট আমাকে বক্তব্য রাখতে হয়েছে। তো এটা হচ্ছে বক্তে বক্তে বক্তা চিত্তে চিত্তে তক্তা, এরকম একটা বিষয় আছে। আর সংগঠনের প্রচুর বই পুস্তক আমি পড়েছি, সংগঠনের প্রচুর লোকজনের সাথে আমি মিশেছি। এগুলো এই কারণে সম্ভব হয়েছে। বিশেষ করে আমি মনে করি যে আসলে যে কোনো একটা অভ্যাস গড়ে তোলার জন্য চেষ্টা করলে সফল হওয়া যায়। আমার বক্তৃতার এই জানার মূল বিষয়টাই ছিল সেখানে। আর আসলে রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ড করতে হলে আপনাকে কিছু বয়স থাকতে হবে, কিছু বক্তব্যের একটা জায়গা থাকতে হবে। আপনি যত বড় নেতা হন, যদি বলতে না পারেন তাহলে আপনার সেখানে আপনার জায়গাটা ছোট হয়ে আসবে, আপনার স্থানটা ছোট হয়ে আসবে। এটা নাগর ভাই, আপনার যেটি বলছিলাম যে বারবার একটি কথা, ওই অতীতের অনেক কষ্ট, যন্ত্রণা, কষাঘাত, দারিদ্রতা ছিল কিছুটা, তারপরে কিছুটা প্রবঞ্চনা ছিল, অভিমান ছিল। এই ঘটনা প্রবাহগুলোর মধ্যে এমন কোনো ঘটনা আছে যেটি এখন আপনাকে দাগ কাটে অন্তরে, বা যেটি মনে পড়লে হয়তো আপনি আবেগ আপ্লুত হয়ে যান, বা যেটি মনে পড়লে হয়তো আপনি নিজেকে হারিয়ে ফেলেন, এরকম কোনো ঘটনা, কোনো স্মৃতি উল্লেখযোগ্য? আসলে ওই যে আমি তো আসলে এমন কোনো মহৎ ব্যক্তি না যে আসলে অনেক বড় কোনো আঘাত হয়েছে। আমি ছোট মানুষ, ছোট হয়তো আঘাত হয়েছে, এটা হলো যে বড় বিষয়। তবে আমার ওটা আর দাগ কাটে না, এগুলো সব কেন জানি এখন আর মনে আসে না। কেউ যদি কোনো টুকটাক ব্যথা দিয়েও থাকে, এগুলো আর মনে আসে না। তবে দুঃসময়ে যারা খবর নিয়েছে, বিশেষ করে আমি কিছু ব্যক্তির নাম উল্লেখই করতে চাই। বিশেষ করে খালেদ ভাই আমার বেশি খবর নিতেন, মির্জা বখতিয়ার উদ্দিন বকুল খবর নিতেন, হাফেজ আবুল বশর, আবু বক্কর, আর্মি পার্সন জনাব আমান ভাই, এরা খবর নিতেন। তারপর দুই একবার জিয়া ভাই বা ইনুস ভাই এরা খবর নিয়েছেন, মাস্টার জাহাঙ্গীর খবর নিয়েছেন। ওনারা আমার খবর টবর নিতেন সবসময়। হ্যাঁ, এখন থেকে অনেকের নাম না জানা অনেকেই ফোন করতেন, অনেকের নাম বলতে হবে যে অনেক খবর নিতেন। মাওলানা হাবিব সাহেব মৃত্যুর আগ পর্যন্ত খবর নিয়েছেন। উনি সর্বশেষ যখন কসমোপলিটনে ভর্তি ছিলেন, তখন আমি যে দেখা করেছি, উনি বলতেন যে তখন মির্জা বখতিয়ার উদ্দিন বকুল সাহেব সেখানে ছিলেন। তো তিনি বললেন যে নেকবর ভাই তো রাঙ্গামাটি রেস্তোরাঁ মালিক সমিতির সেক্রেটারি। তো উনি বলতেন কেন হবে না, এটা তো আমার নেকবর, সে কেন হবে না সেক্রেটারি। এরকম ওই ওই কথাগুলো দুঃসময় যারা খোঁজ খবর নিয়েছেন তাদের আপনারা খবর নিতেন, দুঃসময় যারা খবর নিতেন ওই কথাগুলো বেশি মনে পড়ে এখন। আর মানে কোনো দাগ কাটার মতো অবস্থা গুলো আর আর মনে পড়ে না আর কি।
জীবনে যখন একদম শুরুর কথা যদি বলি, আপনার বাবা যখন ব্যবসা করতেন বা আপনি যখন দোকানে হাল ধরলেন, তখন তো কিছুটা অর্থনৈতিক টানাপোড়েন ছিল, ভাই বোন অনেক সদস্য সংখ্যা অনেক বেশি। জি জি তখনকার এখন যে অবস্থান আপনি এখন, কিন্তু আপনার অজস্র হয়তো কারি কারি টাকা নেই আপনার, কিন্তু মোটামুটি আপনি চলার মতো করে আপনার চতুর্পাশে এই যে ঋণ মুক্তির কথা বলেছেন, সবচেয়ে মানুষের জীবনে সফলতা হচ্ছে একটা মানুষ ঋণ মুক্ত থাকা। এটি আছেন আপনি, ভালো পোশাক পরছেন, ভালো সমাজে চলাফেরা করে একটা স্ট্যাটাস মেনটেন করছেন। তো এই বর্তমান সময়ে এসে অতীতের কোনো ঘটনা মনে পড়ে আপনার, একদম ছোটকালের বা অপূর্ণতা বা কোনো কিছু চেয়েছেন হয়তো পান নাই? না, আমাদের বড় পরিবার ছিল আসলে, আয়ের সাথে ব্যয়ের হয়তো সঙ্গতি ছিল না, এটা একটা বিষয় ছিল। আবার চিন্তাধারাটা আমরা ওই হিয়াকর মতো অবস্থা থেকে ওরকম প্রসারিত করতে পারেনি, বিষয়টা হলো এরকম। তো এখন এখানে মূল বিষয়টা হলো যে আপনি যত বড় শহরে যাবেন আপনার চিন্তাটা তত বড় হবে। আপনি একটি প্রশস্ত সমুদ্র মহাসমুদ্রে যখন পড়বেন আপনার চিন্তাটাও ওরকম বড় হবে, এটা স্বাভাবিক। তো যে কারণে আসলে ওখানে আমরা চিন্তা করছি যে আমরা যে ছোটখাটো ব্যবসা করছি এটাই আমাদের হয়তো জীবনের বিষয়। কিন্তু আমি যখন রাঙামাটি শহরে আসলাম, এটা তো একটা জেলা শহর, এখানে প্রতিদিন হাজার হাজার লোকের একটা বিচরণ ক্ষেত্র তো আছে। তো যেখানে আসলে ওটার সাথে এটার একটা অনেক তফাৎ ছিল, যে কারণে এখন আমাদের তখনকার বিষয় আর এখনকার বিষয়টা একটু বিষয়। তখন আমার 2-4 লাখ টাকা ঋণটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে, এখন একেবারে 1-1.5 কোটি টাকা ঋণটাকে ঋণ মনে হয় না, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এখন হয়তো ঋণ না, বিষয়টা হলো যে স্বাভাবিক একটা জীবন যাপন করছি, টাকা পয়সা জমাও নেই বেশি, আবার অভাবেও নেই, মানে আল্লাহ এইভাবে যেভাবে রেখেছে এটা একটা খুব ভালো জীবন আমি মনে করি। বেশি টাকা থাকলে হয়তো আরো যন্ত্রণা বেড়ে যেত, আবার একেবারে না থাকলে হয়তো একেবারে চলতে পারতাম না, ঋণগ্রস্ত হয়ে যেতে হইতো। ওরকম পরিস্থিতি না, একটা মাঝামাঝি পর্যায়ে আল্লাহ রেখেছেন, এবং এটা আল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে।